তুমি ফিরবে না আবরাজ? মিস্টার জি প্রশ্ন করলো। ওনার দুই পাশে দাঁড়িয়ে আছে দুইজন গার্ড। আবরাজ ফোনে স্ক্রল করছে আর সেভাবে থেকে জবাব দিল, বউ ফেলে আসা সম্ভব নয়। বিয়ে করো ত্রিনাকে, সব দিয়ে দেব, আজীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে, আকুল গলায় বলেন মিস্টার জি। সাব্বির ফ্যাল করে তাকিয়ে থাকে। মানুষ কতটা শয়তান হয়েও ভালো মানুষের মুখোশ পরে থাকে সেটা মিস্টার জি কে না দেখলে সাব্বির জানতেই পারতো না। আবরাজ মিস্টার জি এর কথার বিপরীতে বলে উঠল, এখন কি আমি শুয়ে খাচ্ছি মিস্টার জি? জার্মানিতে রাজত্ব করা মুখের কথা নয়। আপনার মেয়েকে আবার ডক্টর দেখান, রাত বিরাতে আমাকে ডিস্টার্ব করছে, আমার বউ বিরক্ত এতে। আবরাজ গম্ভীর স্বরে বলল। মিস্টার জি তৎক্ষণাৎ ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, বলে দেবো ফিজাকে সব? ট্রাই করতে পারেন, আমায় বিশ্বাস করে আমার বউ। রাত বাজে 3টা। মিস্টার জি খবর পেয়েছে আবরাজ আর ওনার সাথে কাজ করবে না। গতকাল আবরাজ এটা ওনাকেই মেইল করে জানিয়েছে। জরুরি কাজে তিনি শহরের বাইরে ছিল। আবরাজ দেশে ফিরে যাচ্ছে শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসছে, কিন্তু মনে হচ্ছে এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না। আবরাজ তার হাত থেকে ঠিকই বেরিয়ে গেল। তবুও তিনি অনুরোধ করলো, তুমি ছাড়তে পারবে না এই কাজ, তোমার রক্তে মিশে আছে এটা। খুন তো ছাড়তে হবেই, প্রয়োজনে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে থাকবো। আবরাজ অ্যাস্ট্রেতে সিগারেটের শেষ অংশ গুজে দিয়ে বলে। মিস্টার জি আর কি বলবে, বাধ্য হয়ে নিজের গার্ডদের নিয়ে বেরিয়ে গেল গ্যারেজ থেকে। সাব্বির পাশে দাঁড়িয়ে আছে। আবরাজ গাড়ির ডিকির উপর বসে আছে। উদাস কণ্ঠে আবরাজ বলে উঠল, নারী জিনিসটা অদ্ভুত। তোমার অগোছালো জীবন যেমন গুছিয়ে দিতে পারে, তেমনি গোছালো জীবন এলোমেলো করতেও সক্ষম এরা। আপনার কোনটা স্যার? সাব্বির বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। সে বোঝেনি এমন নয়, তবুও স্যারের মুখে শুনতে চাইছে, কিংবা তার ভালো লাগবে। আবরাজ মেকি রাগ দেখিয়ে বলে, এলোমেলোই তো করে দিল সব, এখন আমি নিজেও ওর জন্য এলোমেলো হয়ে গিয়েছি। লাস্ট কথাটা মিনমিন করে বলে লাফিয়ে নামে ডিকি থেকে। এরপর লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে এলো। পেছনে সাব্বির এলো। বাড়িতে প্রবেশ করে যে যার রুমে চলে গেল। আবরাজ রুমে এসে দেখলো ফিজা তখনও ঘুমিয়ে আছে। আবরাজ ডাকলো না, পাশে গিয়ে চুপচাপ নিজেও শুয়ে পড়লো। এরপর আলগোসে জড়িয়ে ধরে বউকে। সিগারেটের গন্ধ খুবই বাজে। ঘুমের মধ্যেও ফিজা কাশতে লাগলো। আবরাজ তাজ্জব বনে গেল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে। লাইট অন করলো। ততক্ষণে ফিজাও ঘুম থেকে উঠে পড়েছে। আবরাজ সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ফিজাকে খাইয়ে দিল। যান শাওয়ার নিন। ফিজা নাক চেপে ধরে বলল। আবরাজ অবাক হলো। দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে মিনমিন করে বলল, অনেক রাত তো বউ, তাহলে ব্যালকনিতে যান, না হয় অন্য রুমে যান। এভাবে বলে না সুগন্ধি ফুল, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আবরাজ বউকে জড়িয়ে ধরার জন্য 2 হাত প্রসারিত করে এগিয়ে এলো, কিন্তু ফিজা দূরে সরে বসলো। আঙুল উঁচিয়ে শাসানোর স্বরে বলল, একদম ঢং করবেন না। আবরাজ গম্ভীর করে নিল মুখ। গম্ভীর স্বরে বলে উঠল, মিসেস আবরাজ খান, সব সময় চুমু খাওয়ার একটা পারমিশন দিয়ে দাও, তাহলে সিগারেট ছেড়ে দেব। আপনার ঠোঁটে চুমু খাওয়া আর সিগারেটকে চুমু খাওয়া একই কথা। সিগারেটকে খেতে হবে না, আমার ঠোঁটে খাও। আবরাজ নিজের মুখ এগিয়ে দিয়ে বলল। ফিজা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আবরাজ বউয়ের দিকে আরো একটু এগিয়ে গেল। আপাতত কিছুটা কমেছে গন্ধ। আবরাজ বউয়ের থুতনিতে ডান হাতের তর্জনী আঙ্গুল ঠেকালো। নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে আওড়ালো, আই ওয়ান্ট এ কিস রাইট নাও। গন্ধ। ফিজা আর কিছু বলার সুযোগ পেল না। আবরাজ বউয়ের ঠোঁট তার আগেই বন্ধ করে দিল। পাগল করা সেই ছোঁয়ায় আবার ছুঁয়ে দিল মেয়েটাকে। ফিজা চোখ পিটপিট করে শুধু আবরাজের মাতাল করা সেই চাহনিতে নিজের জন্য ভালোবাসা খুঁজতে ব্যস্ত হলো। ভালোবাসে তাকে এই পুরুষ, নাকি শুধুই মোহ? ভালো লাগা কিংবা জেদ এমন কিছু কি? ফিজা জানে না, জানতে ইচ্ছে করে খুব করে। স্বামীর ভালোবাসা পাওয়ার লোভ তার দিন দিন বেড়েই চলেছে যেন। এগুলো আপনি কোত্থেকে কখন নিলেন আবরাজ? আমি দেখিনি। ফিজা বিস্ময় নিয়ে বলে উঠল। আবরাজ শান্ত স্বরে বলল, এগুলো অনলাইন থেকে নিয়েছি। আবরাজ বইয়ের দিকে তাকিয়ে আছে। ফিজা সবগুলো শাড়ি নেড়ে চেড়ে দেখছে। 12টা শাড়ি এখানে, সবগুলো এক্সক্লুসিভ। ফিজা জানে এগুলো অতিরিক্ত প্রাইস, এতে তার সমস্যা নেই, শাড়ি তার ভালোই লাগে। আবরাজকে গতকাল মার্কেটে গিয়ে কথায় কথায় বলেছিল এটা। যদিও ফিজা কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি। যা পাচ্ছিল সেগুলো নিজের মন মতো হচ্ছিল না। অগত্যা ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই। বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলোই পরা হয়েছে 2-1 করে। ভেবেছিল ফিরে গিয়ে আবার নেবে নতুন করে। ফিজার শাড়ি জিনিসটা সবসময় না পরলেও এটা তার ভালো লাগে। সংগ্রহ করে সে আনন্দ নিয়ে, কিন্তু ভাবেনি আবরাজ তাকে শাড়ি দেবে, তাও এতগুলো। পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে। ফিজারও ভালো লাগছে। উৎসাহ নিয়ে মেয়েটা সবগুলো শাড়ি নিজের গায়ের উপর বিছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। আবরাজ বউয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ফিজা কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে বিছিয়ে দেখতে লাগলো। এটা একটু বেশি সুন্দর। ফিজা হাত বুলিয়ে নিল শাড়িটার উপর। কাল সকালে সে এটা পরে বাংলাদেশ যাবে। তবে হঠাৎ করে কিছু মনে পড়তে মুখটা মলিন করে নিল। আয়নায় আবরাজ ওর দিকে তাকিয়েছিল। বউয়ের মলিন মুখ দেখে ভুরু উঁচিয়ে ইশারায় জানতে চায় কি হয়েছে। ফিজা বলল, আমরা কাল দেশে যাচ্ছি। এগুলো? আবরাজ বউয়ের অহেতুক চিন্তার কথা শুনে ফিক করে হেসে দিল। বোকা নাকি মেয়েটা? সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করছে, অদ্ভুত।
আবরাজ ফিজার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল, কিছুটা ঝুঁকে বলে, আমাদের সাথে যাবে তারা। ধন্যবাদ মিস্টার মাফিয়া। আচমকাই এমন কথা বলবে ফিজা আবরাজ ভাবেনি। খুশি হয়েছে মেয়েটা। আবরাজ হাসে, জিজ্ঞাসা করলো, শাড়ি পছন্দ হয়েছে? অনেক। আমাকেও একটু করতে পারো। এখন তো আমার এই শাড়িগুলোর ওপর হিংসে হচ্ছে, জেলাস। আবরাজের এমন উদ্ভট কথায় ফিজা না হেসে পারল না, শব্দ করে হাসলো। আবরাজ বউয়ের হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল, মুগ্ধ হলো। এই প্রথম মায়ের পর কোনো নারীর হাসি তাকে মুগ্ধ করলো। বুকে চিনচিন ব্যথা করে, ডান হাত বুকের বা পাশে রাখে, অস্ফুটে বলে, আমার বুকে পেইন হচ্ছে সুগন্ধি ফুল। ওমা, সে কি কথা, হঠাৎ করে বুকে ব্যথা কেন হচ্ছে? জানি না, ডক্টর ডাকতে বলবো সাব্বির সাহেবকে? না, তুমি একটু এদিকে এসো। ফিজা হাতের শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে এলো। আবরাজ বউয়ের হাত টেনে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। ফিজা ভুরু কুঁচকে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। আবরাজ মুখ গোল করে শ্বাস ফেলে বেশ কয়েকবার, এরপর ফিজার দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি। ফিজা ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু কি বলবে খুঁজে পায় না, বরং অল্প স্বল্প লজ্জা এসে তাকে ঘিরে ধরলো। আবরাজের বাচ্চাদের মতো কাণ্ড দেখে আবার হাসিও পেল। দারুণ মানিয়েছে তোমায় এই শাড়িতে সুগন্ধি ফুল। গতকালের সেই কালো শাড়ি, সব সময়ের মতো অল্প স্বল্প সাজ, মূলত সুন্দর লাগছে মেয়েটাকে। আবরাজের চোখে এই রমণীকে সব সময় সব রকম ড্রেসে ভালো লাগে, তাই তো প্রতিদিন ফিজার ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই চাই। বউয়ের সৌন্দর্যের প্রশংসা তার করাই চাই। ফিজা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, লাগানো শেষ আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো, বলল, এসব বলে বলে মেয়েদের সাথে ফ্লার্ট করেন? আবরাজ খান স্বেচ্ছায় কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না। আবরাজ গম্ভীর স্বরে বলে। ফিজা ভুরু টান টান করে কাঁধ উঁচিয়ে বলল, ইন্টারেস্টিং। তাহলে আমি একমাত্র মেয়ে যার সঙ্গে আবরাজ খান বেহায়াপনা করে? তুমি মেয়ে নও, তুমি আমার বউ, মিসেস আবরাজ খান। আবরাজ বসেছিল সোফায়। ফিজার কথায় ঝড়ের বেগে এসে আবরাজ মেয়েটার একদম নিকটে দাঁড়ালো, এক হাতে আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরে। ফিজার ভালো লাগে, চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ ধীর স্থিরে বউয়ের ওষ্ঠদয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। হাত দুইটা ফিজার কোমর জড়িয়ে ধরে আছে। বাইরে কোনো কিছুর মর্মর শব্দ হচ্ছে, অথচ কারোর খেয়ালই নেই সেদিকে। দরজা চাপিয়ে রাখা, হঠাৎ সাব্বির হন্তদন্ত হয়ে সেটা দিয়ে প্রবেশ করে, সাথে ফাতিহা। মেয়েটার হাত শক্ত করে ধরে আছে সাব্বির। আবরাজ ফিজা দুজনেই ওদের দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চারদিক থেকে ধোঁয়া এসে অন্ধকার হচ্ছে আশপাশ। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, আমাদের পেছনের গ্যারেজে আগুন লেগেছে স্যার, দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কথাগুলো যেন বিস্ফোরণ ঘটালো আবরাজ ফিজার কানে। ফিজার সাথে সাথে আবরাজের বাহু জড়িয়ে ধরলো। আবরাজ ফিজার হাতের ওপর হাত রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, হোয়াট, কিভাবে হলো এটা? গার্ডরা কোথায়? সাব্বির কিছু বলার আগে বেশ জোরে শব্দ হলো। ফিজা চমকে উঠে আবরাজকে জড়িয়ে ধরলো। আবরাজ বউয়ের হাত শক্ত করে ধরে বাইরের দিকে পা বাড়ালো। সাব্বির ফাতিহাকে নিয়ে পেছনে এলো। বাইরে আগুন লাগাও সম্ভব নয়, তুষারপাত হয় রাতে, কিন্তু এর মধ্যেও আগুন। সকাল এখন। পেছনের গ্যারেজের আগুনের ধোঁয়া, অন্ধকার চারপাশ। গেটটা অনেক দূর। ওরা দ্রুত পা ফেলে সেদিকে। অর্ধেক যাওয়ার পর ফিজা থেমে গেল। হঠাৎ কিছু মনে পড়লো ওর। ফিজা আবরাজের হাত ছাড়িয়ে নিল। আগুন এখনো এদিকে আসেনি। আবরাজ অবাক হয়ে বউয়ের মুখের দিকে তাকায়। ফিজা বলে, আপনি অপেক্ষা করুন বাইরে, আমি 2 মিনিটে আসছি। বলে শাড়ির কুচি সামলে দৌড়ে বাড়ির ভেতরে যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটলো, আবরাজ যেন কিছু বুঝতেই পারছে না। যখন বুঝলো ফিজা এখানে নেই, তখন মাথায় এলো ওকে আটকাতে হবে। আবরাজ ঝড়ের বেগে গিয়ে ফিজার হাত টেনে ধরলো পেছন থেকে। কোনো কথা না বলে কোলে তুলে নিল মেয়েটাকে। ফিজা ছুটাছুটি করতে লাগলো। আবরাজ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, গাড়ির ব্যবস্থা করো ফাস্ট। আবরাজ প্লিজ 2 মিনিট সময় দেন আমাকে, ভেতরে লাগেজটা। ফিজা আকুতি ভরা টলটলে চোখে তাকিয়ে বলে উঠল। আবরাজের চোয়াল শক্ত হয়ে আসে। মেয়েটা পাগল হয়েছে? 1 মিনিট পর এখানে কি হবে কেউ জানে না, আর ও 2 মিনিট সময় চাইছে। আবরাজ রেগে চোয়াল শক্ত করে বলে উঠল, ইউ ম্যাড? দেখতে পাচ্ছ না আগুন এদিকে চলে এসছে? আমি এতক্ষণে চলে আসতে পারতাম, প্লিজ যেতে দিন। ফিজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবদার করে। আবরাজ ফিজাকে কোল থেকে নামাচ্ছেও না। ফিজা ছুটোছুটি করছে। আবরাজ ভুরুজোড়া কুঁচকে জিজ্ঞাসা করলো, বাট ওয়াই? আপনার দেওয়া শাড়ির লাগেজটা আমি সকালে সাব্বির সাহেবকে দেইনি, এটা ভেতরে রয়েছে, আনতে হবে ওটা, প্লিজ যেতে দিন। আবরাজের এবার নিচে বসে হাত পা ছাড়িয়ে কাঁদতে মন চাইল। ফিজা টলমল চোখে তাকিয়ে আছে আবরাজের দিকে। এই প্রথম আবরাজ তাকে ভালোবেসে তারই পছন্দের জিনিস দিয়েছে, আর সেটাও এখন আগুনে পুড়বে। সকালে যখন ওদের লাগেজ নিয়েছে সাব্বির, তখন ফিজা ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু কে জানতো এই প্রথম ভালোবাসার মানুষটার দেওয়া গিফট এভাবে আগুনে পুড়ে ছাই হবে। ফিজা আনমনে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনো আগুন এদিকে আসেনি পুরোপুরি। আবরাজ ওকে নামিয়ে দিতে ও সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আবরাজ আবার ওর হাত ধরে ফেলল। এবার আর কোনো দিকে না তাকিয়ে একটানে নিজের সামনে এনে গালে 2 হাত রেখে নিজের ওষ্ঠদয় বউয়ের ওষ্ঠদয়ে আবদ্ধ করলো। এই মুহূর্তে এই রমণীকে শান্ত করার এর চেয়ে উত্তম থেরাপি আর কিছু হতে পারে বলে মনে হচ্ছে না আবরাজের। আর হলোও তাই। ফিজার সাথে সাথে নিশ্চুপ শান্ত হয়ে গেল।
সাব্বির ফাতিহা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ফাতিহার চোখের ওপর সাব্বির সাথে সাথে হাত ঠেকালো। ফাতিহা নিজেও সাব্বিরের চোখের ওপর হাত রাখলো। সাব্বির বউয়ের কাণ্ডে জিজ্ঞাসা করলো, এটা কি হলো? আপনি যা চাইছিলেন তাই তো হলো। সাব্বির হাত সরিয়ে নেয়, ফাতিহা নিজেও সরিয়ে নেয়। ততক্ষণে গাড়ি আর পুলিশের গাড়িও এসে পড়েছে। আবরাজও বউকে ছেড়ে দিয়েছে। ফিজা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, শাড়িগুলো আমি তোমায় 1000টা শাড়ি কিনে দিতে পারবো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলবো। এই প্রথম আবরাজ খানের কণ্ঠে আবেগের আবেশ অনুভব করলো ফিজা। কোনো দিকে না তাকিয়ে জড়িয়ে ধরলো আবরাজকে। আবরাজ নিজেও জড়িয়ে ধরে বউকে। তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন, আগুনটা কিভাবে লাগলো? স্বেচ্ছায় নাকি দুর্ঘটনাবশত হয়েছে এই অগ্নিকাণ্ড?